আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি ডক্টর মাহবুবুল্লাহ। তিনি অর্থনীতিবিদ, তিনি লেখক। স্যার কেমন আছেন? আছি, ভালোই আছি, মোটামুটি সুস্থ আছে এই বয়সে। হ্যাঁ স্যার, আমরা সাধারণত আমাদের প্রিয় মানুষদের শৈশব থেকে শুরু করি। জি, আপনার শৈশবটা কেমন ছিল? সেই শৈশব তো এখন যখন পেছনে ফিরে তাকাই, আবার শৈশবে যেখানে ছিলাম, যেখানে হাঁটাচলা করেছি, খেলেছি, স্নান করেছি, সেই জায়গাগুলো আবার দেখতে ইচ্ছে করে। আমার জন্ম হয়েছিল আমার গ্রামের বাড়িতে। সেটা নোয়াখালী জেলার বেগমগঞ্জ যে থানা, সেই থানারই একটি গ্রাম। তো সেটা 1945 সালের 9 ডিসেম্বরের কথা। আমার বাবা সরকারি চাকরি করতেন শিক্ষা বিভাগে। তো আমি যখন মাতৃগর্ভে, তার কিছুদিন পরে যখন আমার জন্ম হলো, তখন আমার একটা শারীরিক সমস্যা হয় ওই শৈশবেই। তারপর আমার বাবা আমাকে নিয়ে আসলেন তার কর্মস্থলে, সেটা হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা। তো সেখানে আমার শৈশব কেটেছে এবং সেখানেই আমি আমার প্রাথমিক যে পড়াশোনা, প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনা সেটা করেছি। সেটা হাজীগঞ্জ হাই স্কুলের ক্লাস 5 পর্যন্ত পড়া সেখানে। তারপর আমার বাবা বদলি হয়ে যান। আপনি জানলে অবাক হবেন, সেই 5টা ক্লাস, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, কিন্তু শিক্ষক ছিলেন মাত্র 3 জন। এবং এই 3 জনের মধ্যে একজনকে তো ক্লাস 1 এবং ক্লাস 2 একসঙ্গে সামলাতে হতো। ফলে ক্লাস 1 এবং ক্লাস 2-র মাঝখানে যে পার্টিশন, সেটা তুলে দেওয়া হয়েছিল। শিক্ষক একবার ক্লাস 1-এর ছাত্রদের কাছে যেতেন, আরেকবার ক্লাস 2-র ছাত্রদের কাছে আসতেন। তো এই শিক্ষকরা খুব ত্যাগী শিক্ষক ছিলেন, গুণী শিক্ষক ছিলেন, এবং এরা খুব সামান্য টাকা বেতন পেতেন। আমার একজন শিক্ষকের কথা খুব মনে পড়ে। সেই শিক্ষক হচ্ছেন যিনি প্রাইমারি সেকশনের হেডমাস্টার বা হেড পণ্ডিত ছিলেন। তার নাম হচ্ছে মজিদ সাহেব, আব্দুল মজিদ তার পুরো নাম। উনি একদিন, আমরা যখন ক্লাস 4-এ পড়ি, ক্লাসে ঢুকলেন, ঢুকেই চোখ রাঙিয়ে ব্যাত উঁচিয়ে বললেন, লেখো, ভুল লিখিতে ভুল লিখিও না। তা আমরা সবাই লিখলাম এবং অধিকাংশই ভুলের বানান করলাম ভয় দীর্ঘকার ল। পরে উনি প্রত্যেকের খাতা পরীক্ষা করলেন এবং যারাই ভুল করেছে তাদেরকে একটা করে হাতের তালুতে একটা বেতের বাড়ি দিলেন। 1-8 জন বোধহয় ভয় রস্যকার ল লিখেছিল, বেশিরভাগই কিন্তু ভয় দীর্ঘকার লিখেছে। সেই যে ভুল বানান শুদ্ধ হলো ক্লাস 4-এ, আর পরবর্তী জীবনে কখনোই ভুল লিখতে এইরকম বানান ভুল আর করেই নাই। যেহেতু আপনি পরবর্তীতে লেখক হয়েছেন, লেখালেখির কোনো পরিবেশ ছিল কিনা, বিশেষ করে দেয়ালিকা বা কোনো ম্যাগাজিন বা লেখার অন্য কোনো পরিবেশ যেটা পরবর্তীতে কাউকে লেখক হতে সহায়তা করে? সেটা প্রাইমারি সেকশনে নয়। যখন আমি কুমিল্লায় চলে আসলাম, আমার বাবা কুমিল্লা চলে আসলো, আমি ভর্তি হলাম কুমিল্লা জিলা স্কুলে। সেখানে কিছু সময়ের জন্য আবার জিলা স্কুল থেকে গিয়ে আরেকটা মিডল ইংলিশ স্কুল, এমই স্কুলে ভর্তি হয়েছিলাম বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। এই জিলা স্কুলে আসার পর যে লেখালেখির যে চর্চার কথা বলছেন, সেই চর্চাটা শুরু হয়। এবং জিলা স্কুলে তারা বার্ষিক ম্যাগাজিন বের করত, সেখানে লেখা লিখতাম। আর বিশেষ করে মহানবীর যে জন্মদিন উপলক্ষে, 12ই রবিউল আউয়াল উপলক্ষে, সেটা মিলাদুন্নবী উপলক্ষেও একটা আলোচনা সভা হতো, একটা ধর্মীয় অনুষ্ঠান হতো। সেখানেও কিন্তু প্রফেটের জীবনী লেখা, সেটা আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, কার জীবনী লেখাটা ভালো হয়েছে। তো এইসব নানা কারণে আমরা লেখায় হাত দিলাম। এবং আপনি যেটা বললেন দেয়াল পত্রিকা বা এই ধরনের জিনিসগুলো, এইগুলো আমরা ক্লাস 9-এ ওঠার পর আমাদের একজন শিক্ষক ছিলেন, যিনি নিজে এসব ব্যাপারে খুব উৎসাহী ছিলেন, নূর আহমদ খান তার নাম। তিনি পরবর্তীকালে কুমিল্লা জিলা স্কুলের হেডমাস্টার হয়েছিলেন এবং তৎকালীন পাকিস্তানে বেস্ট হেডমাস্টার অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তো তিনি আমাদেরকে উৎসাহিত করলেন
যে এক ধরনের ম্যাগাজিন বের করার জন্য, যেটা আমরা যাত্রী নাম দিয়ে বের করলাম, র্যাক্সিনে বাধাই করা, এবং সেটা হাতে লেখা এবং চমৎকার আর্ট পেপারের মধ্যে হাতে লেখা। এবং এই মানে ম্যাগাজিনটা, এটার একটা বিশেষ ধরনের নাম ছিল, সেটা এখন বলতে পারছি না। তো এমনি ম্যাগাজিনটার নাম ছিল যাত্রী। নামটা কিন্তু আমিই দিয়েছিলাম, যাত্রী নামটা। যাত্রী নামটার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পেয়েছিলাম, এর যে দোতনা, এর যে ব্যাপকতা, এর যে বিশালতা। যাত্রী, আমরা কালের যাত্রী, আমরা আমাদের জীবনে উন্নতির পথের যাত্রী, অনেক কিছুই বোঝায়। তো সেই যাত্রী ম্যাগাজিনটা পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহে সবচেয়ে ভালো হাতে লেখা ম্যাগাজিন হিসেবে পুরস্কার পেয়েছিল, ফার্স্ট হয়েছিল। তো এইভাবে লেখালেখি, এবং সেই সঙ্গে শিক্ষকরাও আমাদেরকে কিন্তু বেশ কিছুটা সাহিত্য চিন্তা করার জন্য এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের সম্পর্কে জানার জন্য উৎসাহিত করতেন, প্রণোদিত করতেন। এবং রবীন্দ্রনাথের কোনো গল্প বা কবিতা যদি পাঠ্য থেকে থাকে, বা নজরুলের যদি কিছু থাকে, জসিমউদ্দিনের যদি কিছু থাকে, বা আরও অন্যান্যদের জানেন, সেইগুলো শুধু যে তারা সেই কবিতাটা পড়াতেন তা না, শিক্ষকরা সেই কবির সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে তার যে অবদান, তার যে বিশাল কর্মকাণ্ড, সেগুলির সম্পর্কেও আমাদেরকে পরিচিত করিয়েছিলেন এবং আমাদেরকে উৎসাহিত করেছিলেন যে এইসব কবি সাহিত্যিকদের উপরে অন্যরা, সমালোচকরা যা লিখেছেন, যেমন রবীন্দ্রনাথের উপর রবীন্দ্র কাব্য পরিক্রমা আছে, রবি রশ্মি আছে, রবীন্দ্র নাট্য পরিক্রমা আছে, এই ধরনের বইগুলিও পড়তে তারা উৎসাহিত করেছেন। নজরুলের উপর যে সমস্ত বই, সেগুলো পড়তে, আপনি অবাক হবেন, জসিমউদ্দিনের উপর তখন কিন্তু তেমন কোনো গবেষণা ছিল না, কিন্তু একটা গবেষণা গ্রন্থ ছিল, সেটা আমরা পড়েছি। এবং সেটার লেখক ছিলেন আমিনুল ইসলাম বলে একজন। খুব চমৎকার প্রোডাকশন ছিল, চমৎকার অক্ষরে সেটা ছাপানো হয়েছিল। সেই সময় ওইটাই ছিল সবচেয়ে আধুনিক অক্ষর। আর জসিমউদ্দিন যে কিভাবে কবি হয়ে উঠলেন তার কবর কবিতা লেখার মধ্য দিয়ে, সেটাও কিন্তু ওই শিক্ষকদের কাছ থেকে আমার শোনা। স্যার, আমরা শুনেছি যে আপনি খুব কাছ থেকে কবি জসিমউদ্দিনকে দেখেছেন এবং অনেকবার দেখেছেন, একটু অভিজ্ঞতাটা জানবো। এখন জসিমউদ্দিন সাহেবকে আমি যেটা দেখলাম, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন ছিল, সেটার নাম হচ্ছে সংস্কৃতি সংসদ। এবং এই সংস্কৃতি সংসদের সঙ্গে আজকের বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের সংস্কৃতি চর্চার যারা বলা যেতে পারে কাণ্ডারি ছিলেন, তারা অনেকেই এর সঙ্গে, এই সংস্কৃতি সংসদের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের হাত দিয়ে অনেক নাটক হয়েছে। ইভেন আব্দুল্লাহ আল মামুন, যে বিখ্যাত নাট্যকার, তিনি কিন্তু ওই সংস্কৃতি সংসদের মঞ্চে নাট্য অভিনয় করেই কিন্তু পরবর্তীকালে নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নাম করেছেন। তো জসিমউদ্দিন সাহেবের সঙ্গে আমাদের যেটা পরিচয়, সেটা হচ্ছে সংস্কৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। এটা রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী হতে পারে, নজরুল জয়ন্তী হতে পারে, সুকান্ত জয়ন্তী হতে পারে, এরকম অনুষ্ঠান। এবং সেখানে আমরা মাঝে মাঝে আমরা আপনার জসিমউদ্দিন সাহেবকে দাওয়াত দিতাম এবং মোটামুটি শীতের সময় এই অনুষ্ঠানগুলি হতো। সেই সময় উনি গায়ে চাদর জড়িয়ে, চোখে চশমা, এবং বয়স তখন তার যে খুব বেশি হয়েছিল তা না, 60-এর কাছাকাছি বা 50 ঊর্ধ্ব এরকম বয়স হবে। তবে তিনি খুব যেটাকে বলে খুব তেজস্বী ভাষায় বক্তৃতা দিতেন। তাকে মনে হতো না যে তিনি পল্লী কবি। এবং বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের বা বর্তমান বাংলাদেশের কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার পথে বাধাগুলো কি, সমস্যাগুলো কি, এগুলো নিয়ে তিনি কথা বলতেন। এবং তার কথা শুনেও আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়েছি এবং একজন কবিকে, এরকম একজন বিখ্যাত কবিকে চোখের সামনে দেখছি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া ছিল। স্যার, একটা সময় আপনার মনে হয়েছে যে আপনার লেখা দরকার, কারণ একজন লেখক মন থেকে তাগাদা অনুভব করেন, তার কলম বলে লেখার জন্য। সেই সময়টা কখন, অর্থাৎ আপনি কবে থেকে লিখতে শুরু করলেন? দেখুন, আপনার ফরাসি সাহিত্যিক রমারোলা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন লেখেন, তো উনি জবাব দিয়েছিলেন, আমি না লিখে যে পারি না। এই যে না লিখে যে পারি না, এই যে তাড়না, এই যে প্রেরণা, এটাই কিন্তু রমারোলাকে একজন বড় সাহিত্যিক, বড় লেখক হিসেবে গড়ে তুলেছিল। এবং
না লিখে যে পারি না এই চেতনাটা আসে সমাজের নানা অসঙ্গতি দেখে এবং সমাজের নানা বৈষম্য, নানা অনাচার, মানুষের দারিদ্র্য, দুঃখ কষ্ট দেখে তখন মনে একটা চেতনা জাগে, সেটা হচ্ছে যে এই সমস্যার, এই অসুবিধা, যেটা মানুষের যে অসুবিধা, মানুষ যে মানুষের মতো জীবনযাপন করতে পারছে না, এটার অবসান হওয়া উচিত। এবং এই ধরনের চিন্তাভাবনাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছিল। এবং আমি প্রথম লেখার জগতে আসার আগে আমার জীবনে একটা বড় ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে 1960 সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। সেই রচনা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং পরীক্ষার হলে আপনার 3 ঘন্টা ব্যাপী সময় নিয়ে রচনা লিখতে হয়েছিল সেই প্রতিযোগিতার জন্য। এবং কী বিষয়ে রচনা লিখতে হবে সেটাও কিন্তু আমাদেরকে জানানো হয় নাই। শিক্ষা দপ্তর থেকে বলা হলো যে তোমার স্কুলের শ্রেষ্ঠ ভালো সবচেয়ে 3 জনকে তুমি নমিনেট করবে এই রচনা লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমাদের স্কুল থেকেও, কুমিল্লা জেলা স্কুল থেকে 3 জন আমরা নমিনেটেড হয়েছিলাম, সেখানে রচনা লিখেছিলাম এবং শেষ পর্যন্ত সারা পূর্ব পাকিস্তানে আমি প্রথম হয়েছিলাম, একটা গোল্ড মেডেলও পেয়েছিলাম। তো পরে শুনেছি আমাদের সেই রচনার পরীক্ষক কে ছিলেন, পরীক্ষক ছিলেন ডক্টর এনামুল হক, খুব বিখ্যাত ভাষাবিদ, সাহিত্যিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও ছিলেন, তিনি দেখেছেন। আর আরেকজন হচ্ছে আপনার ইডেন গার্লস কলেজের বাংলার শিক্ষিকা, খুব নামকরা, খোদেজা খাতুন, খুব নামকরা সাহিত্যিক, এরা 2 জনে দেখেছিলেন। এবং মজার ব্যাপার আপনাকে বলি, সেটা হচ্ছে আমি সাধু ভাষায় লিখেছিলাম, কথ্য ভাষায় নয়। তো ডক্টর এনামুল হক সাধু ভাষায় লেখাটাকে খুব পছন্দ করতেন, আর খোদেজা খাতুন পছন্দ করতেন কথ্য ভাষায় লেখা। তো শুনেছি পরে যে আমার সাধু ভাষার যে তার উপর যে আমার দক্ষতা বা আমার যে মানে লেখার যে স্টাইল, সেটা তার খুব পছন্দ হয়েছিল এবং আমাকে খুব বেশি পরিমাণে নম্বর দিয়ে দিয়েছিলেন। এটা অনেক পরে শোনা, সেই সময় কিন্তু এইসব জিনিস খুব একটা জানা যেত না, খুব গোপন থাকতো। যাই হোক, তো সেই থেকে মনে হলো যে আমি তো তাইলে লিখতে পারি, এবং আমার লেখা যে খুব খারাপ না সেটার প্রমাণ হচ্ছে যে আমি এত বড় একটা দেশব্যাপী প্রতিযোগিতায়, প্রদেশব্যাপী প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করেছি। পরে কলেজ জীবনে এসে বিভিন্ন সময় আমি সেই সব মানে এই ধরনের জিনিসগুলোতে অংশগ্রহণ করেছি। স্যার, প্রথম বই কোন সালের দিকে প্রকাশ হয়েছিল? এটা ঠিক নির্দিষ্টভাবে আমি মনে করতে পারছি না, 2000 সালের পরে হবে বা তার আগেও হতে পারে। সেটা হচ্ছে আমি কিছু পত্রিকায় কলাম লিখেছিলাম, সেই কলামগুলোকে একত্র করে শতাব্দী শেষের ভাবনা বলে সেটা প্রকাশ করা হয়েছিল। শতাব্দী শেষ বলতেই বোঝা যাচ্ছে এটা 2000 সালের আগের লেখাগুলো তাতে সংকলিত হয়েছিল। এবং এর মধ্য দিয়েই প্রকাশকদের সঙ্গে আমার একটা পরিচয় হয়, এবং প্রকাশকরা, আমি কিন্তু এমনি বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ লেখা বা কলাম লেখা এগুলো আমি করেছি অনেক দিন, এবং অনেক দিন ধরেই করেছি। আর ইংরেজি পত্রিকাতেও আমি লিখতাম, হলিডে সাপ্তাহিক, যে বিখ্যাত সাপ্তাহিক ছিল, সেখানে খুব নিয়মিত 70-এর দশকে প্রথম দিকে আমি লিখেছি। আর অন্যান্য ইংরেজি কাগজ, তৎকালে বাংলাদেশ টাইমস, এগুলোতেও লিখেছি এবং সিরিজ প্রবন্ধ লিখেছি। তো এইভাবে আমার লেখালেখির জগতে প্রবেশ, এবং পরবর্তীকালে এগুলোই বই আকারে প্রকাশ হয়। এবং আমি নানা ধরনের লেখা লিখেছি। আমার অর্থনীতি বিষয়ক যে লেখা ইংরেজি ভাষায় সেটাও লিখেছি, আবার বাংলা ভাষায় যে লেখা সেটাও লিখেছি। এবং আমি যেটা বলতে পারি যে এইগুলো একটু যদি আপনি ঋদ্ধ না হন এবং একটু উন্নত মানের লেখাপড়া আপনার না থাকে, তাহলে কিন্তু অনেকের পক্ষেই এই লেখাগুলো অ্যাপ্রিসিয়েট করা খুব কঠিন হবে। আমরা আপনার কথা তো শুনছিলাম, আরও কিছু কথা শুনবো, তবে অন্য একটা প্রসঙ্গ, যেহেতু বইয়ের কথা বলছিলাম, বইয়ের কথাই একটু অন্যভাবে। সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা স্কুলে স্কুলে বইমেলা করে, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলগুলো আছে সেখানে গিয়ে গিয়ে বইমেলা করে এবং খুব সহজে বই পৌঁছায় ছাত্রদের হাতে, শিক্ষকদের হাতে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি কিন্তু বিভিন্ন আলোচনায় বিভিন্ন জনের সঙ্গে যখন কথা বলি,
তখন বলি আমাদের দেশে পাঠাগার আন্দোলনটাকে জোরদার করা উচিত, শক্তিশালী করা উচিত। এবং আমরা যদি আমাদের কোমলমতি কিশোরদের, শিশুদের পাঠাগারের প্রতি আকৃষ্ট করতে পারি, তাহলে আমাদের জাতির মননে এবং আমাদের জাতির সাংস্কৃতিক যে শুদ্ধতা, সেইখানে একটা বিরাট পরিবর্তন আসবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বাংলাদেশে ব্রিটিশ ভারতের আমল থেকে শুরু করে বিভিন্ন অন্তত জেলা পর্যায়ে খুব উঁচু মানের ভালো গ্রন্থাগার ছিল এবং সেখানে ভালো বইয়ের সংগ্রহ ছিল। কিন্তু যতই দিন গেছে, অনেক এখন পত্রিকার রিপোর্টে পড়ি যে অনেক গ্রন্থাগার পরিত্যক্ত হওয়ার অবস্থা, বইগুলো অযত্নে পড়ে আছে, পোকায় খাচ্ছে, এই ধরনের একটা অবস্থা। সেখান থেকে আজকে যারা আমাদের দেশে পথিকৃৎ হিসেবে মানে বই পড়ার আন্দোলন সৃষ্টি করছেন, তাদেরকে আমি বলি, মনে করি তারা সবাই একটা মহৎ কাজ করছেন এবং এতে তারা আমাদের শিশুদের, কিশোরদের, এমনকি যুবকদের চিন্তার জগতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। স্যার, আবার আপনার লেখার প্রসঙ্গে যদি যাই, আপনার যে বইগুলো আপনি বলছিলেন প্রায় 14টা বই প্রকাশিত। আমরা হয়তো আপনার বই দেখেছি, কিন্তু মোট সংখ্যাটা একমাত্র লেখক জানেন যে টোটাল কয়টা বই বের হয়েছে। সেখানে যেই ধরনের বিষয় নিয়ে বইগুলো লেখা হয়েছে, এর বাইরের বিষয়েও লেখার ইচ্ছা হতেই পারে একজন লেখকের। এই বিষয়বস্তুর বাইরে কি ধরনের বিষয় নিয়ে লেখার ইচ্ছা আছে? আমি বাংলা ভাষার উপর একটা সংকলন গ্রন্থ সম্পাদনা করেছি এবং এটা একটা বিশাল গ্রন্থ। এর ওজন 5 কেজি বা 8 কেজির মতো হবে এবং পাবলিশার বলছিল যে এটাকে 2 খণ্ডে প্রকাশ করা হোক। হ্যাঁ, 2 খণ্ডে করলে পড়তে একটু আরাম হতো, এটা হাতে ধরতে একটু আরাম হতো। আমি বললাম যে না, এই বাংলা ভাষারও যে একটা বিশালতা আছে সেটাকে আমরা এই গ্রন্থে ধারণ করতে চাই। এবং এইটা ছিল বাংলা ভাষার উপরে মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন ধরনের যে চিন্তা চর্চা হয়েছে ভাষা নিয়ে, সেটার একটা সংকলন। এবং এইটাকে আমি 27টা পর্বে ভাগ করেছিলাম। ভাগ করে সেইভাবে জিনিসটাকে সাজানো হয়েছিল, গ্রন্থিত করা হয়েছিল। এটা বেশ প্রশংসিত হয়েছে। আপনাকে আমি মানে গর্বের সঙ্গে বলতে পারি, এই বইতে একটা বানানো ভুল নাই এবং আমরা মূল লেখকের যে বানান রীতি সেটাকে অপরিবর্তিত রেখে, অক্ষুণ্ণ রেখে আমরা এটা প্রকাশ করেছি। তো এটা ধরেন সম্পাদনা গ্রন্থ, এবং সম্পাদনার হিসেবে আমি একটা বিরাট কি বলে সম্পাদকীয় লিখেছি 40 পৃষ্ঠার এবং A4 সাইজের বাংলা ভাষা সম্পর্কে এবং বাংলা ভাষার জন্য যে আন্দোলন সংগ্রাম ইত্যাদি, বাংলা ভাষায় মানুষের যে অবদান এবং ভাষা হিসেবে এই ভাষার বিকাশ কিভাবে রাষ্ট্রের বিকাশকে নিয়ে আসলো সেই সম্পর্কে আলোচনা সেখানে আছে। তারপরে আপনার আমি অর্থনীতির ছাত্র, অর্থনীতি সংক্রান্ত আমার যেসব গবেষণার কাজ সেগুলো কিছু কিছু প্রকাশ হয়েছে। তো সেগুলো তো খুব পপুলার রাইটিং না, অর্থনীতির গবেষণা একটু জটিলই হয়, সুখপাঠ্য হয় না, রসকসহীন হয়। তারপরেও সেগুলো করেছে এবং সেগুলো দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে এবং লোকের ওগুলো অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকাতেও মানে এসছে। তো আমি অবাক হয়েছি, এখন তো খুব জানা যায় যে আপনার লেখা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের পাঠের জন্য অন্তর্ভুক্ত, পাঠ্যতালিকা অন্তর্ভুক্ত। তা এখন এই নেটের যুগে মানে অনুসন্ধান করে দেখা গেল যে পৃথিবীর 22টা বিশ্ববিদ্যালয়ে আমার লেখা পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত হয়েছে, অবশ্য এগুলো ইংরেজি ভাষায়। তো আমি সম্প্রতি একটা বই লিখেছি, সেটা হচ্ছে আপনার পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন 1947-1971। এটা এই দেশের বামপন্থী আন্দোলনের একটা ইতিহাস, একটা সমীক্ষা হিসাবে আসবে। কিছু মৌলিক দলিলও এর মধ্যে আমি পরিশিষ্টে দিয়েছি। আর আরেকটি কাজ, সেটা খুব ছোট একটা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার আমাদের যে বঙ্গভঙ্গ হলো তার উপর আমার লেখা, বঙ্গভঙ্গ তৎকালীন সমাজ ও রাজনীতি। এই বইটাও খুব পছন্দ করেছে পাঠক এবং এখন আবার এটার 2য় সংস্করণের জন্য কাজ চলছে। আশা করি অচিরেই সেটা প্রকাশ পাবে। আমার যে আত্মজীবনী সেটা 1ম সংস্করণ শেষ হয়ে গেছে এবং
এর দ্বিতীয় সংস্করণ আমি জমা দিয়েছি পাবলিশারের কাছে। পাবলিশার তার সময় সুযোগ মতো সেটা করবে, এবং প্রথম সংস্করণের চাইতে এই সংস্করণটা অনেক বড় হবে। স্যার, আত্মজীবনীর কথা যেহেতু আসলো, আর একটু আগে বলছিলেন যে আন্দোলনের কথা, আপনার জীবনে আন্দোলনের বিষয়টার একটা বড় প্রভাব আছে, আপনি রাজপথে আন্দোলন করেছেন, ওই বিষয়টা একটু জানবো। না, নিঃসন্দেহে আমরা তো রাজনীতির মধ্য দিয়েই বড় হয়েছি, এবং আমাদের সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশের ইতিহাসে না, সেটা উত্তাল সময়। সারা পৃথিবীব্যাপী একটা প্রগতিশীল আন্দোলনের, বৈপ্লবিক আন্দোলনের একটা উত্তাল তরঙ্গ উঠেছিল। বাংলা ভাষাভাষী মানুষের স্বাধিকারের জন্য যে আন্দোলন, স্বায়ত্তশাসনের জন্য যে আন্দোলন, শ্রমিক কৃষকের মুক্তির জন্য যে আন্দোলন, আমি নিজে একেবারে কৃষক সংগঠন গড়ে তোলার জন্য কৃষকের বাড়িতে থাকা, দিনমজুরের বাড়িতে থাকা, এগুলোর মধ্য দিয়ে কৃষক আন্দোলনটাকে গড়ে তোলার যে প্রচেষ্টা, যে প্রয়াস, সেটা আমরা পেয়েছি। এবং সেই সময় মওলানা ভাসানীর নেতৃত্বে যে লাল টুপি বাহিনী গঠন হয়েছিল, স্বেচ্ছাসেবক বাহিনী, সেই বাহিনী গড়ে তোলার জন্য গ্রামে গ্রামে আমরা গ্রামের কৃষকদেরকে নিয়ে গ্রাম বৈঠক করেছি, সন্ধ্যার পরে অনেক কিছু করেছি। কাজে এই সব কিছু, এই যে সমাজ চেতনা, এই সমাজ চেতনা আমার চিন্তা চেতনাকে প্রতিফলিত করেছে। এবং এই চিন্তা চেতনা একটা প্রগতিশীল চিন্তা চেতনা। আমি চেষ্টা করি দেশের সমস্যা বিশ্লেষণ করতে গিয়ে, এমনকি টক শোতেও যে আলোচনাগুলি করি, সেখানে আমার যে ইডিওলজিক্যাল, আদর্শগত যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এই আসে সেই অভিজ্ঞতা থেকে। এবং আমি মনে করি যে সমাজ বিশ্লেষণের হাতিয়ার হিসেবে আমি যে দর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা দেশের অনেক সমস্যার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য সেটা অত্যন্ত মোক্ষম তত্ত্ব। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা শুনলে, কথা বললে আরো অনেকক্ষণ বলা যাবে, শোনা যাবে, কিন্তু শেষ করতে হচ্ছে স্যার। নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা বিদায় নেব আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।